তানিন, আপনার প্রেডিকশন কিন্তু মিলল না। আপনি এই বিপিএল ফাইনালের প্রিভিউতে বলেছিলেন যে চিটাগং রয়্যালস জিতবে রাজশাহীকে হারিয়ে, কিন্তু রাজশাহী 63 রানের বিশাল ব্যবধানে চিটাগং রয়্যালসকে হারিয়ে বিপিএলের নতুন চ্যাম্পিয়ন বনে গেল। কেমন লাগলো ফাইনালটি? ফাইনাল শুরুতে খারাপ লাগছে, যেহেতু প্রেডিকশনটা মিলেনি। চট্টগ্রামকে প্রেডিক্ট করেছিলাম যে চ্যাম্পিয়ন হতে পারে। দিন শেষে ক্রিকেট আসলে ওই গ্লোরিয়াস গেম অফ আনসার্টেনিটি যেটা বলে আর কি। রাজশাহী যেভাবে ডমিনেট করে খেলেছে, এটা আসলে দ্যাট ওয়াজ এ ট্রিট টু ওয়াচ। রাজশাহী যেভাবে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টে চট্টগ্রামকে মানে প্লেড আউট করলো, আউট নাম্বার করে দিল, আসলে মানে ইনসেন লেভেল। অ্যান্ড এটা আসলে খুব বেশি সারপ্রাইজিং হিসেবে আসেনি আমার কাছে, কারণ রাজশাহী শুরু থেকেই একদম অকশন হওয়ার আগ থেকে একদম গোছানো ছিল তাদের সব কিছু, যে কীভাবে প্ল্যানিং করবে, কোন ফরেনার নেবে, কোন লোকাল সাইনিংটা হবে। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে এরকমটাকে বাংলাদেশে খুব বেশি দেখা যায়নি, যে একদম প্লেয়ার তারা নিয়েছে একদম পজিশন বেসড, একদম ব্যাকআপ সহ, যে আমার এই প্লেয়ারটা নাই, আমি ব্যাকআপ হিসেবে তাকে খেলাবো। রাইট, ক্রেডিট গোজ টু হান্নান সরকার। উনি একদম অকশনের আগে থেকে এই প্রপার প্ল্যানিং করে এখন পর্যন্ত এসে চ্যাম্পিয়ন হলেন। 2 ম্যাচ আগেই কেন উইলিয়ামসনকে উড়িয়ে এনেছেন, জিমি নিশামকে উড়িয়ে এনেছেন, এবং তার ফল একদম মাঠে দৃশ্যমান। এক্স্যাক্টলি এটাই বলতে চাচ্ছিলাম আমি। আগের যে টকিং পয়েন্টটা ছিল, যে এই যে প্ল্যানিং, এক্সিকিউশন, এগুলোর রিফ্লেকশনে কিন্তু আজকে দেখা গেল যেভাবে তারা আসলে খেলেছে, যেভাবে প্ল্যানিংটা করেছে, সেটার প্রপার এক্সিকিউশনটা আজকে হলো। অ্যান্ড এটার রেজাল্টও কিন্তু তারা পেলো, বিপিএলের চ্যাম্পিয়ন, তাও একদম ডমিনেটিং স্টাইলে। রাইট, ব্যাটিংয়ের দিক দিয়ে একটু যদি বলতে চাই, রাজশাহী ওয়ারিয়ার্স, তানজিদ তামিম 100, হোয়াট আ 100! মানে জাস্ট মানে উড়িয়ে যেভাবে তিনি ছক্কাগুলো মেরে চিটাগং রয়্যালসের বোলারদের একদম মানে থিতু করে দিলেন, যাতে বলা যায় মানে ব্যাটিংটা অনেক হেসে গেলেই করেছিলেন মনে হয়। এক্স্যাক্টলি আজকে সবচেয়ে ভালো ব্যাপার যেটা, উইকেটটা অনেক ভালো ছিল। শেখ মাহিদিও বলছিলেন যে উইকেটটা অনেক ভালো ছিল, তানজিদ তামিম অনেক ভালো এক্সিকিউট করেছে, এটা একটা ব্যাপার। অ্যান্ড তানজিদের কথা যদি বলতে হয়, এবার বিপিএলের তার আউটিংগুলো কিন্তু খুব বেশি ভালো হয়নি। ডাবল ফিগারে গিয়েছেন 5টা বা 6টা ইনিংসে সম্ভবত আজকের আগে, এই ম্যাচটার আগে হায়েস্ট ছিল 76, কিন্তু তিনিও ওই একটা ব্যাট প্যাচ বলবো না, এক্স্যাক্টলি রান পাচ্ছিলেন না। তার ব্যাটিংয়ের যে অ্যাপ্রোচ ছিল, ওটা আসলে টি-20 সুলভ ছিল না। তবে আজকে যেভাবে তিনি শুরু করেছেন, তার শুরুটা কিন্তু আজকে শেখেই ছিল বলতে পারেন আপনি। প্রথম 2 ওভার সাইফজাদা ফারহানার তিনি বেশ দেখে শুনে ব্যাটিং করেছেন। তবে 3rd ওভার থেকে টুর্নামেন্টের বেস্ট বোলার শরীফুল ইসলাম, যিনি ম্যান অফ দ্য টুর্নামেন্টও হয়েছেন, তাকে যেভাবে ছক্কাটা মেরে শুরু করলেন, এবং তার জোনের বল ছিল, যেমন বল হিপ লেন্থে আসলে ফ্লিক করে ছক্কা মারা, তো ওই কিছু ব্যাপার থাকে, ফিল গুডের ব্যাপার থাকে, যে তার প্রথম স্কোরিং শটটাই ছিল তার জোনের বলে। অ্যান্ড এরপর তো আপনি দেখলেনই ছক্কা মেরেছেন 7টা, এর মধ্যে 4টা 2টা 6টা মেরেছেন তিনি অফ স্পিনারদের। মানে ডেসপাইট হ্যাভিং এ ম্যাচ আপ, শেখ মাহিদি আর মির্জা তাহির বেগ ছিলেন, তাদের একদম যেভাবে টুকন করেছেন একদম। অবশ্যই এখানে একটা ব্যাপার আছে, শেখ মাহিদি এবং মির্জা তাহির বেগ দুজনই তার জোনে বল করছিলেন। আপনি হয়তো দেখেছেন যে স্লটে বল পড়েছে, স্লক করেছেন, স্লক সুইপ করেছেন, লং অন দিয়ে উড়িয়ে মেরেছেন। তো ক্রেডিট গোস টু তানজিদ তামিম। জোনে বল করতেই পারে, বাট সেটা এক্সিকিউট করা, ছক্কা মারা ওই পর্যন্ত নিয়ে যাওয়া, সেটা কিন্তু ব্যাটারের স্কিল দিন শেষে। ডেফিনেটলি অ্যান্ড প্রথম বাংলাদেশ হিসেবে বিপিএলে 3টি সেঞ্চুরির মালিক এখন তানজিদ তামিম। এক্স্যাক্টলি অ্যান্ড ফাইনালে সেঞ্চুরি করা 3rd ব্যাটার ক্রিস গেইল, তামিম ইকবালের পর তানজিদ তামিম, যিনি ফাইনালে সেঞ্চুরি করেছেন। এবং ওই ধারাবাহিকতার বজায় রেখে ক্রিস গেইল 17তে সেঞ্চুরি করেছেন, রংপুর জিতেছিল। 19-এ তামিম ইকবালের ওই 141, 67 বলে 141, ওইটাতে কুমিল্লা জিতেছিল। অ্যান্ড আজকে তানজিদ তামিম রাজশাহীর হয়ে খেললেন, সেঞ্চুরি করলেন, অ্যান্ড ম্যাচ তো জিতলই রাজশাহী। রাইট, বোলারদের কথা নিয়ে যদি একটু বলি, রাজশাহীর বিনুরা, হোয়াট আ বোলার! মানে আমরা লাস্ট ম্যাচেও দেখেছি বিনুরা একদম ধসিয়ে দিয়েছিল ব্যাটসম্যানদের, আজকেও সেম হলো। অন্যদিকে শরীফুল ইসলাম 26টা উইকেট, বিপিএলের এক সিজনের সর্বোচ্চ উইকেট। 2 বোলারের মধ্যে কেমন কম্পিটিশনটা দেখলেন? হ্যাঁ, কম্পিটিশন বেশ ভালোই ছিল, তবে ডিসাইসিভ ছিল আসলে দিন শেষে বিনুরার পারফরমেন্সটা। আগের ম্যাচও 4টা পেয়েছেন, আজকে 9 রান দিয়ে 4টা পেয়েছেন। দিস ইজ ইনক্রেডিবল আসলে। এভাবে তিনি পাওয়ার প্লেতে বল করছেন, ডেথ ওভারে বল করছেন, 2টা ফেজে ডিফারেন্ট মাইন্ডসেটে, ডিফারেন্ট সিচুয়েশনে বল করছেন তিনি, যেভাবে এক্সিকিউট করেছেন। আসলে বিনুরাকে একদম শুরু থেকেই কিন্তু রাজশাহী ক্যারি করছে, খেলাচ্ছে, এবং একদম সবচেয়ে বড় স্টেজটাতে ডেলিভার করলেন। অ্যান্ড আরেকটা ব্যাপার যেটা শরীফুলের কথা বললেন, শরীফুল উইকেট রেসে তো সবার লিড করছিলেন শুরু থেকেই। অ্যান্ড এই টুর্নামেন্টটাতে আসলে শরীফুল নিজের বোলিংয়ে নিজের নতুন একটা পার্সপেক্টিভ খুঁজে পেয়েছেন। তার বোলিংয়ে একটু টেকনিক্যাল টুইক এসেছে সিন্স সিলেট ফেজ অফ দ্য বিপিএল। সেখান থেকে আপনি নর্মালি যদি খেয়াল করে থাকেন, শরীফুল ইসলাম তো লেফট হ্যান্ড পেসার, রাইট ডানহাতি ব্যাটারদের এগেনস্টে তিনি যেটা বল করেন, যে বলগুলো করতেন নর্মালি 130 to 135, এই স্পেসে তিনি জেনারেট করতেন অ্যান্ড চেষ্টা করতেন যেন হার্ড লেন্থটা হিট করতে। তবে এবার শরীফুল যেটা করেছেন, যে একটা টেকনিক্যাল টুইক এসেছে তার, পার্সোনাল অ্যানালিস্টের সাথে কাজ করে তিনি একদম প্রতি ম্যাচের পর ধরে দিতেন যে এই লেন্থে বল করো, এই লেন্থে পেস বাড়াও, পেস কমাও, ওই জিনিসটা তিনি মেনটেন করেছেন। আপনি শরীফুলের যে 26টা উইকেট পেয়েছেন, এর ম্যাক্সিমাম উইকেট কিন্তু এসেছে ওই
পেস অন ডেলিভারিগুলোতে, যেগুলোতে 137, 138 ওই লেন্থগুলোতে ওই স্পিডে বল করে তিনি গুড লেন্থে হিট করিয়েছেন, ফুল লেন্থে পিচ করিয়েছেন। ওসবই আসলে ওই টেকনিক্যাল টুইকটাতে অনেক বড় ইম্প্যাক্ট এসেছে এবং বাংলাদেশ যদি ওয়ার্ল্ড কাপ খেলতো, সোফার এখন পর্যন্ত যেটা জানি আইসিসি থেকে এখনও অফিসিয়াল ঘোষণাটা আসেনি, তবে বিসিবির স্ট্যান্ড যেটা বা বাংলাদেশ গভর্নমেন্ট আই শুড সে, যে বাংলাদেশের গভর্নমেন্টের যে ডিসিশন যে ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ খেলতে পাঠাবে না, ওয়ার্ল্ড কাপে গেলে আসলে তানজিদের যেই এই ফর্মটা যদি ক্যারি করতে পারতেন, শরীফুলের যেই তিনি আসলে ক্যারিয়ারের পিকে আছেন, এক্স্যাক্টলি এই পিকটা যদি তিনি ওয়ার্ল্ড কাপে নিয়ে যেতে পারতেন, সেটা বাংলাদেশের জন্য অবশ্যই অনেক ভালো একটা ব্যাপার তো হতো অবশ্যই। খুবই আনলাকি তারা যে এই ফর্মটা ক্যারি করতে পারছে না তারা ওয়ার্ল্ড কাপে ফর দ্য ন্যাশনাল কালার্স। রাইট। বিপিএলের প্রথম থেকে এখন পর্যন্ত অনেক আলোচনা সমালোচনার দিক ছিল কথা বলার, সেখানে সব কিছু ছাপিয়ে এবারে বিপিএলের ওভারঅল খেলার মানকে আপনি কততে 10-এ কত দিবেন? দেখেন, এখন পর্যন্ত যে কটা ম্যাচ হয়েছে ইনক্লুডিং ফাইনাল, একটা 200+ ইনিংস আমরা দেখিনি। 197 or 8 করেছিল চট্টগ্রাম, এটাকে পাস করে যেতে পারেনি। তো আগের বছরও যেরকম কম বেশি 200+ ইনিংস আমরা দেখেছি, বাট এবারে ক্রিকেটের মান আসলে আমি খুব বেশি দিতে পারছি না। আউট অফ 10 আমি হয়তো 5-6 দিব, এর বেশি না, কারণ 12 সিজন হয়ে গেছে বিপিএলের, তারপরও টুর্নামেন্টে ওরকম প্রোগ্রেস দেখতে পাচ্ছি না। কেন উইলিয়ামসন আসার আগে, জিম নিশাম আসার আগে এই টুর্নামেন্টের সবচেয়ে বড় তারকা কে ছিলেন? ওরকম নাম আপনি পাবেন না। যারা এসছেন তারা ম্যাক্সিমামই পাকিস্তানি, আফগানিস্তানের, সংযুক্ত আরব আমিরাতের। বাট আপনি যখন একটা লিগ এতদিন ক্যারি করবেন, 12 সিজন ধরে ক্যারি করবেন, সেখানে নিশ্চয়ই আপনি এক্সপেক্ট করেন যে আরও বড় মানের ক্রিকেটাররা আসবেন। আইপিএলে আমরা যেরকমটা দেখি, হ্যাঁ আইপিএলের লেভেলটা রিচ করা সম্ভব না বিসিবির পক্ষে, ইনফ্যাক্ট কারো পক্ষেই সম্ভব না, তারা ডিফারেন্ট লিগে চলে গেছে, আনটাচেবল আর কি। বাট তারপরও এতদিন ধরে বাংলাদেশে ক্রিকেটের বাজার আছে, মানুষজন আসে, বিদেশি ক্রিকেটাররা যারাই আসেন তারা সবসময় প্রেস করেন বাংলাদেশের ক্রিকেটের কালচারকে, ফ্যানদের। সেখান থেকে বিসিবি আসলে কেন ওই ক্যাশিংটা করতে পারছে না, স্টিল একটা মিস্ট্রি। রাইট। মিরপুরের পিচ নিয়ে যদি একটু আসি, এত বছর ধরে এই পিচ যার আন্ডার ছিল তার নাম গামিনী ডি সিলভা, শ্রীলঙ্কান পিচ কিউরেটর, এবং এখন টনি হেমিংসের কাছে। দুজনের মধ্যে ডিফারেন্স কি দেখলেন রানের দিক দিয়ে, বোলিংয়ের দিক দিয়ে, পিচের কন্ডিশনের দিক দিয়ে? বিপিএলের উইকেটের কথা যদি বলি, আপনি যদি গ্রুপ রাউন্ডের শেষ ম্যাচগুলো দেখেন এবং ইভেন কোয়ালিফায়ারও, ফার্স্ট কোয়ালিফায়ার অ্যান্ড এলিমিনেটর যেটা ছিল, খুব লো স্কোরিং ম্যাচ হয়েছে। কিন্তু এখন এটা আসলে কেন হয়েছে, টনি হেমিংয়ের সাথে কথা বললে জানা যেতে পারতো যে কেন, কী এমন করেছেন। বাট আজকে উইকেট ভালো ছিল, আগের ম্যাচটাতে উইকেট ভালো ছিল টনি হেমিংয়ের সাথে। আসলে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, স্পেশালি মিরপুরে যখন টেস্ট ম্যাচ হয়, তিনি ফার্স্ট সেশনটা এখানে বসে দেখেন, তো তখন তার সাথে কথা বলে আড্ডা দিলে অনেক ইনসাইট পাওয়া যায়, তিনি আসলে কীভাবে কাজ করেন, তার ওয়ার্ক এথিক্স কী, এবং মিরপুরের উইকেটটা কেন ভালো করা যাচ্ছে না সেটা নিয়ে অনেক ভালো ইনসাইট তিনি দিয়েছেন। এই ব্যাপার থেকে মনে হলো যে গামিনী ডি সিলভা একটি ইন্টারভিউতে বলেছিলেন যে আমাকে যেভাবে ইনস্ট্রাক্টেড করা হয় আমি ওইভাবেই পিচ বানাই। আমরা বাংলাদেশ ম্যাচ জেতার জন্য লো বাউন্সি উইকেট চাচ্ছিল এবং সেটাই তিনি করে দিয়েছেন। বিপিএলে লো বাউন্সি উইকেট কি দরকার কি আদৌ, মানে যেখানে কোনো স্পেসিফিক রিজন নেই, কোনো দলের জিততেই হবে, হারতেই হবে? এক্স্যাক্টলি। টি20 ক্রিকেটে আপনি রান এক্সপেক্ট করবেন, 111 কেউ লাস্ট বলে ছক্কা মারে চেস করে জিতে যাচ্ছে, সেটাতে আসলে ওই দিন শেষে ক্রিকেটের ওই থ্রিলটা আপনি পাবেন। বাট প্রপার ক্রিকেটের যে মজাটা, টি20 ক্রিকেট যে মেসেজটা দেয় যায়, এন্টারটেনমেন্ট, এটাই কিন্তু বিপিএলে অনুপস্থিত। সো গামিনীর সাথে আসলে টনি হেমিং তো খুব বেশি দিন ধরে নেই, এটা আসলে তুলনাতে আমি যেতে চাচ্ছি না। তবে আপনি যেটা বলছেন সেটাও ঠিক যে ডিমান্ড থাকে, বিসিবির গ্রাউন্ডস থেকে ডিমান্ড থাকে, ক্যাপ্টেনদের সাথে ডিমান্ড, মানে আমি ন্যাশনাল টিমের কথা বলছি আর কি। অ্যান্ড বিপিএল আসলে ওটা ওই গভর্নিং কাউন্সিল অ্যান্ড গ্রাউন্ডস কমিটি মিলে একটা করে। এখন মিরপুরের উইকেটটা আসলে যদি চেঞ্জ করতে হয়, আমি যদি সোজা কথা বলি, আমি টনির সাথে কথা বলার পর যতখানি যে শুনতে ফানি শোনাতে পারে হয়তো ব্যাপারটা, বাট টনির কাছ থেকে যতখানি শুনেছি যে যদি এখানে বাউন্সি তো উইকেট তুমি চাও, মাঠটাকে একদম পাল্টে আবার ঠিকঠাক করতে হবে। সো এটা তো ইট উইল টেক এ লট। রাইট। বিপিএলের এবার একদম সব মিলিয়ে আমি যদি একজন প্লেয়ার পিক করতে বলি, কে আপনার নজর কেড়েছে সবচেয়ে বেশি? এটা কি এক্সিস্টিং কারোর কথা বলছেন নাকি নতুন কেউ? সেটা অ্যানি প্লেয়ার হইতে পারে। আমি পিক করতে চাই এখান থেকে রিপন মণ্ডলকে। তিনি যেভাবে আসলে রাইজিং স্টার্স থেকে যেভাবে ফর্মটা ক্যারি করেছেন, তার যে ডেথ ওভারে বোলিংয়ের যে ক্যাপাবিলিটি, যে স্কিলটা আছে, সেটা তিনি ভালোভাবে এবার শো করেছেন। লাস্ট দুটো ম্যাচ তিনি খেলতে পারেননি, সেদিন লাস্ট ওভারে ডিফেন্ড করতে পারেননি বলে তাকে আসলে ড্রপ করা হয়েছে। ড্রপের অবশ্য একটা কারণ আছে, উইলিয়ামসন ঢুকেছেন অ্যান্ড ওখান থেকে একটা বলার কমিয়ে সাকলেনকে তারা প্রপারলি ইউজ করেছেন। তবে রিপন মণ্ডল আসলে এখান থেকে অনেক কিছু শেখার আছে তার, এবং তিনি যে আসলে ক্যাপেবল
ন্যাশনাল টিমের জন্য যে কোনো সময় ডাক হতো তিনি পেতেও পারেন। তো সেদিক থেকে রিপন মণ্ডল আসলে আমার কাছে মনে হয় যে এই বিপিএলের অন্যতম প্রাপ্তি। থ্যাংক ইউ তানিন। আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে একদম শেষ ওভারে গিয়ে শেষ বলে গিয়ে বিপিএল ফাইনালটি শেষ হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে, তেমনটা হয়তো হয়নি। চট্টগ্রামকে 63 রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিপিএলের প্রথম নতুন চ্যাম্পিয়ন বনে গেলেন রাজশাহী ওয়ারিয়র্স। পরবর্তী বছরের বিপিএল দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত, টাইমস অফ বাংলাদেশ। পরের বছর বিপিএল হবে তো?